প্রধান উপদেষ্টা কেন আমাদের সাথে দেখা করার সময় পান না? আপনার কি মনে হয় কেন সময় পাচ্ছেন না তিনি? প্রধান উপদেষ্টার সময়ের ক্ষেত্রে তার তো মিটিং মানে তার যে আপনার যোগাযোগের যে জায়গাটা বা তার প্রায়োরিটি লিস্টের এটা তিনি ভালো করে বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে যে এই সময় না দেওয়াটা এটা দুঃখজনক এবং আমরা এটার জন্য সরকারকে মনে করি জবাবদিহিতায় আসা উচিত। এবং একই সাথে আমরা বলছি বারবার যে শহীদ পরিবারগুলো যদি পুনর্বাসন করা না হয় তো এই শহীদ পরিবারগুলো কিন্তু আগামী দিনে তারা আরও বেশি আন্দোলন সংগ্রামের দিকে যাবেন। আজকের যে প্রোগ্রামটি হয়েছিল সেখানে আমাদের নাগরিক কমিটিরও কেন্দ্রীয়, তাহলে এই শহীদ পরিবাররা হচ্ছে আরও বেশি আন্দোলনের জন্য মুখর হবেন এবং সেটা সরকারের জন্য বিব্রতকর হবে। আমরা আশা করব সরকার দ্রুত এটা কার্যকর উদ্যোগ নেবেন। ফয়েজ আহমদ, আপনি নিশ্চয়ই বলতে পারবেন কি নিয়ে সরকার ব্যস্ত? শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় কেন প্রধান উপদেষ্টা পাচ্ছেন না? আজকে শহীদ পরিবার থেকে প্রশ্ন তোলা হয়েছে, দেখলাম শাহবাগে তার স্বজনদের কেউ কেউ এই প্রশ্নটি করছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় রবিবারে সময় দিয়েছেন, আজকে বৃহস্পতিবার, আজকে বিকেলবেলা বা সকাল থেকেই তারা আসলে শাহবাগে। আজকে সারাদিন প্রধান উপদেষ্টা সময় পাননি, কালকে সময় পাননি, পরশুও সময় পাচ্ছেন না, রবিবারে শহীদ পরিবারের জন্য সময় বের করেছেন তিনি। মানে এটাই কি হওয়া উচিত বা এটাই নিয়ম কিনা আমি একটু বুঝতে চাচ্ছি, কারণ ওই দফতরের কাজকর্ম আমি খুব বেশি বুঝবো বা সেই আশা করাও ঠিক না। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে শহীদ পরিবারের সঙ্গে কেন দেখা করছে না মাননীয় প্রধান উপদেষ্টা, বিষয়টা আসলে ঠিক নয়। শহীদ পরিবার, আহতদের পরিবার, শহীদ এবং আহতদের পরিবারদেরকে যারা সমন্বয় করেন নানান প্রক্রিয়ায়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, তাদের সঙ্গে প্রায়শই প্রধান উপদেষ্টার বৈঠক হয়, সেটা আমরা দেখি। এখন এই শহীদ পরিবার বলতে তো একটা দুইটা তিনটা পরিবার নয়, অনেক পরিবার। তার মধ্যে কয়েকটি পরিবার হয়তো বলেছে তাদের সঙ্গে দেখা হয়নি, সেই বিষয়ে প্রধান উপদেষ্টা সময় দিয়েছেন রোববার। এখন আপনি যদি বলেন রোববার সময় কেন দিয়েছে, কেন শুক্রবার নয় শনিবার নয়, এটা তো ওনার শিডিউলের মধ্যে একটা সময় বের করতে হয় তাদের জন্য, সেই সময়টুকু বের করা হয়েছে। অফকোর্স আপনি রোববারকে প্রায়োরিটি কেন বলছেন না? সপ্তাহের প্রথম দিন চিকিৎসা নিয়ে ওই অর্থে কারো তেমন কোনো অভিযোগ নেই। পুনর্বাসনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অভিযোগ পাই, হ্যাঁ আপনারা পান, সেই আপনাদের অভিযোগগুলি দেখে আমরাও ব্যবস্থা নেই। তো মূল যেই বিষয়টা আমাদের সামনে বেশিরভাগ সময় আসে সেটা হচ্ছে পুনর্বাসন। এই পুনর্বাসন প্রক্রিয়াটা কিন্তু থেমে নেই। সরকার এই বিষয়টা তার প্রায়োরিটি লিস্টেই আছে। ফুডকার্ট চালায় সে, অপরাধ 4 নম্বর মামলার সে চাক্ষুষ সাক্ষী, সে নিজেই যেহেতু ভুক্তভোগী, দেখুন আপনি এখনো ফুডকার্ট চালায়। কিন্তু আপনার সরকার যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা দেখছি প্রতিনিয়তই অগ্রগতি হচ্ছে। বিভিন্ন বিদেশ থেকে চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছে, 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আসলে বসে নেই। তো একটা ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে কোনো কারণে সে যোগাযোগ থেকে হয়তো সঠিকভাবে হয়নি, সেক্ষেত্রে আপনাদের প্রতিবেদন আমাদেরকে সহায়তা করে, সেই জায়গাগুলিতে অ্যাড্রেস করার সুযোগ তৈরি করে। এটা আপনাদের যেমন জায়গা থেকে দায়িত্বশীল কাজ আপনারা করছেন, সরকারও আপনাদের এই দায়িত্বশীলতাকে প্রশংসা করে, সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করে। রাতুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 নম্বর মামলার অভিযোগকারী এবং ভুক্তভোগী যারা এই মামলাগুলোর সাক্ষী, তাদের সুরক্ষার বিষয়ে সরকার আসলেই কি যথাযথ পদক্ষেপ নিচ্ছে? সেই বিষয়ে ফয়েজ আহমদ, মাজারে ভাঙচুর হলে, নারী ফুটবলাররা খেলতে না পারলে, সারা দেশে ভাঙচুরের ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিবৃতি দেয়। আজকেও আমরা একটা বিবৃতি পেয়েছি। বিবৃতি দেওয়া ছাড়া সরকার দৃশ্যমান আর কি কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে, নাকি বিবৃতি দেওয়াই আসলে সরকারের কাজ? এটা আপনার কাছে কেন মনে হচ্ছে আমি জানি না। মাজার ভাঙচুর হলে বিবৃতি দেয়া মানে কি? সরকার কি করতে হবে, সরকারের কি অবস্থান, সেই জায়গাটা পরিষ্কার করে। সরকার যে জায়গাটা পরিষ্কার করে সেখানে তো সরকারের ভিতরে কাজ না করে কিছু বলার কোনো জায়গা নেই, কাজ করেই সেটা বলে। মাজার ভাঙচুরের ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ আমরা অনেকগুলি ঘটনা দেখেছি, মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের ঘটনাটা যেভাবে আলোচনা হয়, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়, ওই ঘটনায় যারা অ্যারেস্ট হয় সেই বিষয়টা ওভাবে আলোচনা হয় না। এটা একটা যেমন বিষয়। মাজার ভাঙচুরের ঘটনায় আপনি যদি জেনে থাকেন কতজন অ্যারেস্ট হয়েছে? অনেক লোক। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটি অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন
শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন, শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। সে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে এড়ানো সম্ভব। এছাড়াও আরও দুটি প্যারা আছে, সেই দুটি ওটুকু আর পড়লাম না। মাহমুদা হাবিবা, গত রাত থেকে আজ পর্যন্ত যা হলো তাতে পুরো বিশ্বে কি বার্তা গেল? অনেক ধন্যবাদ আপনাকে নিকোল। এই বিষয়টা আমি বিবৃতিটা পড়েছি, আমার ধারণা প্রত্যেকেই পড়েছেন। বিষয়টা এখানে মানে এটা লেজিটিমেট যেটা তারা বলেছেন, কিন্তু এটার আরও একটা অংশ আছে। গতকাল ছিল 6 মাস, 5ই আগস্টের পর থেকে 6টা দীর্ঘ মাস। যারা এখানে আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা সরাসরি ভিকটিম ছিলেন, তাদের জন্য 6 মাস কিন্তু অনেকগুলো দিন। এবং এখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। একদম প্রথম থেকে যদি বলতে শুরু করি তাহলে সেটা হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপর সপরিষদ পালিয়ে গেছেন সোজা বাংলায়, কিন্তু একটা খুব বড় অংশ বাংলাদেশের বিষয়টাকে নানাভাবে জাস্টিফাইড করার চেষ্টা করছেন। এবং মানে এটা হয়েছে কি, আমার কাছে যেটা মনে হয়েছে, এটা অবশ্যই খুবই অনভিপ্রেত, খুবই। কিন্তু আপনি খুব খেয়াল করে দেখেন যে উস্কানির ধরনগুলো যদি আমরা আরও 2 মাস আগে থেকে পিছিয়ে যাই, একেবারে টার্গেট করে করে যে ছাত্ররা এটাতে অংশ নিয়েছিলেন, যারা এটার অংশীদার ছিলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, একেবারে ব্যক্তি বিশেষকে ডেকে একেবারে নাম ধরে ধরে হুমকি দেওয়া হয়েছে, তাদের অ্যাড্রেস ফেসবুকে প্রচার করা হচ্ছে। এবং এই বাংলাদেশে বসে খুব উস্কানিমূলক কথাবার্তা এক ধরনের অসহিষ্ণু আচরণের জন্ম দিয়েছে। এর বাইরে আপনি যদি খেয়াল করেন যে বেশ কিছু রাঘব বোয়াল ওই সময় ধরা পড়েছিলেন। পলক এবং পলকের সাথে হাসান মাহমুদ এয়ারপোর্ট থেকে তখন শোনা গেছে এবং বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তাকেও বিমানবন্দরের কর্মীরা হস্তান্তর করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। ঠিক কয়েকদিনের মাথায় তাকে বেলজিয়ামে দেখা গেল। এই সমস্ত অপরাধীরা প্রত্যেকে অত্যন্ত দম্ভের সাথে বিভিন্ন দেশ থেকে বার্তা দিচ্ছেন, কথা বলছেন, এবং ধরন খুব ভয়ঙ্কর। মানুষের মধ্যে ক্ষোভ জাগ্রত হচ্ছে। এইটা রেমিশন হতে পারত যদি সরকারকে, আমি অবশ্যই বলবো যে দায় নিতেই হবে, কোন অংশের বিচার কাজ চলছে কিন্তু স্লো, আর একটু দৃশ্যমান হওয়া প্রয়োজন। আপনি স্বস্তিটা কোন পয়েন্টে পাবেন? সাধারণ মানুষ কোন পয়েন্টে যে হাতে তুলে নিচ্ছে বা ভাবছে যে 32 নম্বর ভাঙলেই বোধহয় সমাধান হবে? বিষয়টা হচ্ছে যে তাদের মনে হচ্ছে যে সিম্বল হিসাবে 32 নম্বরটাকে যদি আমরা ঘুরিয়ে পরিকল্পিতভাবে এই উস্কানিটা দিয়ে এ ধরনের একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, কারণ দায়টা যেন সরকারকে নিতে হয়, দায়টা যেন আলটিমেটলি সরকারের কাঁধে যায়। যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এতগুলো মানুষের উপস্থিতিতে একটা বাড়ি ভাঙচুর করা হয়েছে, ঠিক আছে? আপনি মনে রাখবেন, ফাঁসির আসামি যাকে ফাঁসি দেওয়া হবে তাকেও আমরা মব লিঞ্চিংয়ের হাতে ছাড়বো না, তাকে ফাঁসি কাঠেই ঝুলতে হবে। একদল লোক তার উপরে ক্ষুব্ধ বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, বাইরে রাস্তায় বের করে নিয়ে গেলে, তাইলে কিন্তু আইনের শাসন ব্যাহত হয়। কাজে ওই পয়েন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার পয়েন্টে দাঁড়িয়েছি। সেইখানে দিনের পর দিন বহু ঘটনা, ছোট ছোট ঘটনা মানুষের মধ্যে মনে করেছে যে আমাদেরও কিছু বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন। কালকে যারা ছিলেন তারা তো সবাই সাধারণ মানুষজন, এবং কি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কিভাবে সম্ভব এই এত হিউজ জমায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? সম্ভব না তো। যারা এখানে আসছেন তারা কেউ ক্রিমিনাল না তো। তাদের যে লজিক, সেই লজিকটা না ভাঙার পেছনে যতই আইনগত ব্যাখ্যা থাকুক না কেন, তাদের ক্ষোভ, কষ্ট, তাদের বঞ্চনা, তাদের দুর্গতি, তাদের সাফারিং তো লেজিট। তাদের এটা এতটাই কি বলবো, এটা এতটাই শক্তিশালী তাদের অধিকার যে এই অধিকারটার কেবলমাত্র প্রতিবিধান করতে পারেন সরকার। কিভাবে? আর একটু আমরা দেখতে চাই যে আইন বিচার ব্যবস্থাটা আরো অনেক বেশি সক্রিয় হোক। আমরা দেখতে চাই যে 8 জন, এর মধ্যে তো জামিনও পেয়েছেন কমপক্ষে, ওই রাঘব বোয়ালদের তো অনেকে জামিন পেয়েছেন, তারাও তো সংখ্যায় খুব কম নন। তারা একেবারে নিয়মিতভাবে আপনার হোয়াটসঅ্যাপের কথোপকথনে আমরা হুমকি দেখছি, মেরে ফেলার হুমকি দেখছি। চিটাঙে বসে একজন বলছেন, ঢাকায় বসে একজন বলছেন, সাংস্কৃতিক কর্মীরা বলছেন, কেউ তো পিছিয়ে নাই ধমক দেওয়ার ক্ষেত্রে। এই ধমকগুলো হালকাভাবে মানুষ কেন নিতে পারে না জানেন? কারণ আওয়ামী লীগ মানুষ খুন করে এতটাই অভ্যস্ত, এতটাই খুনি এবং দানবীয় এই দলের এবং এর সমর্থকদের চরিত্র, যে মানুষ যখন এই ধরনের হুমকিগুলো প্রকাশ্য হয়, তারা এটা মনে করে যে ভয়ের কারণ আছে, এবং এই ভয়ের জায়গা থেকে স্বস্তি দিতে না পারার দায়টাই
কিন্তু সরকার। এবং এই যে আপনি বললেন আন্তর্জাতিকভাবে, এটা অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের জন্য একটা খুব হিউজ একটা দুর্বলতা, কিন্তু এট দ্য সেম টাইম আপনি ইনস্টিগেশন পয়েন্টগুলো দেখতে থাকেন। এই সরকার যাদের নিয়ে কাজ করছেন, দিন শেষে এই জনপ্রশাসন বলেন, এই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এরা সবাই তো ঘুরিয়ে ফিরিয়ে মানে এক অর্থে যতই আপনি বলেন না কেন, এটা তো তাদের নয়। ফলে তাদের অ্যাকশন যদি মানে একটা স্বাভাবিক জনপ্রশাসন তাদের আন্ডারে থাকতো, একটা স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তারা পরিচালনা করতেন, তখন এই কাজটা যতখানি সহজ হতো, কোনোভাবেই সেটা তাদের জন্য হয়ে উঠছে না। এবং এইটাই মানে এই মেসেজ অবশ্যই ভালো নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখবেন যেটা কিন্তু সেই 5 আগস্টের জনরোষ, যেটা তারা কিন্তু অপেক্ষাও করেছে গত 5 মাস। গতকালকে শেখ হাসিনা আসবে না কেন, লাইভে এসে তার মতো যেখানে খুশি যা খুশি বলুক, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ভাষা যখন হুমকির, ভাষা যখন ধমকের, ভাষা যখন জন বেছে বেছে শাস্তি দেওয়ার, তখন কি বলার থাকতে পারে? তখন শুরু হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনাগুলোকে আইনের শাসন, আইনের সমান আশ্রয়ের লাভ ও আইনের যথাযথ প্রয়োগের পরিপন্থী বলে আশোক মনে করে। গণমাধ্যমে সংস্থাটি এরকম লিখে একটা বিবৃতি পাঠিয়েছে। রাশেদ খান, আশোকের বিবৃতি